পরম্পরা নিজের হাতের দিকে একবার তাকিয়ে নিজেই বিড়বিড় করে বলতে শুরু করলো, শুধুমাত্র মেয়েরাই কেন লগ্নভ্রষ্ট হয়? যে ছেলেটা আমাকে বিয়ে করতে আসলোই না তার কোনো দোষ হলো না, কিন্তু এই আমাকেই সবাই কথা শোনাচ্ছে। সমাজ এত আধুনিক হয়ে লগ্নভ্রষ্টার দাগ তো শুধুমাত্র মেয়েদের গায়ে লাগে। কথাগুলো বলতে বলতে এবার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। আজ যে কষ্ট, যে অপমানও পেয়েছে, সেটা এতগুলো বছর কোনোদিন পায়নি। গতকাল পর্যন্ত তার অনেক পরিচয় ছিল। সে ছিল কারো মেয়ে, কারো নাতনি, কারো বোন, কারো হবু স্ত্রী এবং ছিল একজন বিয়ের কনে। কিন্তু আজ তার একটাই পরিচয়, সে একজন লগ্নভ্রষ্টা। এই তো গোধূলির লগ্নে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বর আসার আগে খবর আসলো যে বর নিজের প্রেমিকার সাথে পালিয়ে গেছে। প্রেমিকার সাথে চলে গিয়েছে বর, কিন্তু এই সমাজ দোষ দিল পরম্পরাকে। হ্যাঁ, সকলের মতে পরম্পরা নাকি ভালো না, আবার পরম্পরা নাকি অপয়া, সেজন্য ওকে লগ্নভ্রষ্টা হতে হলো। পরম্পরা অবশ্য সব কিছু নিজের ঘরে বসে শুনছে, ও আর বাইরে যায়নি। অবশ্য গিয়েই বা কী হবে? পরম্পরা নিজের ভাগ্যের উপর এবার হাসি পাচ্ছে। যে জিনিসটা এখনও এই আধুনিক সমাজের দোষের, সেই জিনিসটা ওর ক্ষেত্রে হলো। পরম্পরা শূন্য দৃষ্টি থেকে তাকিয়ে আবার বলে উঠল, সব কিছু সহ্য করতে পারলেও লগ্নভ্রষ্ট অপবাদটা সহ্য করা কি এতটাই সহজ? শিক্ষিত মানুষেরা আজ আমাকে দোষারোপ করতেছে, আমি বুঝতেই পারতেছি না যে আমার দোষটা কোথায়। রমেশবাবু কাঁদতে কাঁদতে দিবাকরবাবুর হাত ধরে বললেন, এটা কি হয়ে গেল দিবাকর? আমার মেয়েটা কখনো কারো ক্ষতি করেনি, তাহলে আজ কি করে ওর সাথে এত বড় অন্যায় হয়ে গেল? জানিস, আমার মেয়েটা বিয়ে করতেই চায়নি, আমি জোর করেছিলাম। আমার ফুলের মতো মেয়েটা এই সমাজে কটু কথা কি করে সহ্য করবে? রমেশবাবুর কথা শুনে দিবাকরবাবুর মনটা আরও ভারী হয়ে গেল। তিনি অভিষেকের সম্বন্ধের জন্য ঘটকালি করেছেন। ছেলে ভালো চাকরি করে, পরিবার ভালো, ছেলেটা খারাপ না ভেবেই তিনি পরম্পরার জন্য সম্বন্ধ নিয়ে এসেছিলেন। কিন্তু তিনি জানতেই পারেননি যে অভিষেক বিয়েটা করতেই চায় না। আজ অভিষেক চলে গেল অন্য একজন তথা তার প্রেমিকার সাথে, কিন্তু দোষ হলো পরম্পরার। সব কিছু ভেবে তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। বন্ধুকে সান্ত্বনাসূচক কথা বলার চেষ্টা করে ব্যর্থ হলেন তিনি। কিছুক্ষণের আবেগ আনন্দঘন পরিবেশ এখন শোকের সভায় পরিণত হয়েছে। বেশিরভাগ মানুষ ফিসফিস করে পরম্পরাকে নিয়ে কথা বলছেন, কেউ হাউতাস করছেন, আবার কেউ পরম্পরার দোষ খুঁজতে ব্যস্ত। রীতা দেবী রমেশবাবুর সামনে এসে কঠোরভাবে বললেন, আজ আমার মেয়ের এই অবস্থার জন্য দায়ী শুধুমাত্র তুমি। আমার মেয়ের চরিত্রের দিকে কেউ এতদিন আঙুল তুলতে পারেনি, কিন্তু আজ শুধুমাত্র তোমার জন্য আমার মেয়ের চরিত্র নিয়ে যা নয় তাই বলে যাচ্ছে। সব কিছুর জন্য দায়ী শুধুমাত্র তুমি। তুমি বলেছিলে না তুমি পরম্পরার জন্যই এই বিয়েটা ঠিক করছো? কোথায় গেল এখন সেই ভালো? কোথায় বর? কোথায় হচ্ছে বিয়ে? এই লগ্নেই তো বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? তুমি আমার মেয়েটার ভালো চাইতে গিয়ে ওকে এই পরিস্থিতি এনে দাঁড় করেছ। এই তুমি বাবার দায়িত্ব পালন করলে? আমার মেয়ে এতটাই বোঝা হয়ে গিয়েছিল যে ছেলে সম্পর্কে কিছু খোঁজ পর্যন্ত নেওনি। এখন আমার মেয়ের কী হবে বলো তুমি? একজন লগ্নভ্রষ্টা মেয়েকে কে বিয়ে করবে? শুধুমাত্র তোমার জন্য আমার পম্পা লগ্নভ্রষ্টা হতে যাচ্ছে, শুধুমাত্র তোমার জন্য। কথাগুলো বলে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারল না। কথায় আছে না, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। চারিদিকে এত কথা শোনার পরে চোখে জল শুকিয়ে গিয়েছে বোধ। তার এখন একটাই চিন্তা, কি হবে পরম্পরার? দিবাকর দিবাকরবাবুর সূত্রে পরম্পরা বিয়ে এসেছিল সুমনা দেবী এবং তার স্বামীও ছেলে। পরম্পরা নামক মেয়েটির কথা তিনি শুনেছেন দিবাকরবাবুর মুখে। পরম্পরা সম্পর্কে সব কিছু শোনার পর তার মনে হয়েছিল ছেলের সাথে বিয়ে দিবেন, কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে যে তিনি প্রথমে যখন ভেবেছিলেন কথাটা, সেই সময় ছেলে প্রতিষ্ঠিত হয়নি, এবং দ্বিতীয়বার অর্থাৎ ছেলে প্রতিষ্ঠিত হওয়ার পর যখন ভেবেছিলেন যে বিয়ের কথাবার্তা সেরে রাখবেন, ঠিক তখনই জানতে পারেন যে পরম্পরার বিয়ে ঠিক হয়ে গেছে। ফলস্বরূপ তিনি মনে মনে কষ্ট পেলেও সেই ব্যাপারে আর কিছু বলেননি। কিন্তু আজ এমন পরিস্থিতিতে মধ্যে তার মাথায় একটাই কথা বাজছে, পরম্পরা আমার পুত্রবধূ হবে। সুমনা দেবীর ভাবনার মাঝে সেখানে উপস্থিত একজন বলে উঠল, মেয়েটার ভাগ্যটাই খারাপ। ছোট থেকে দেখলাম ওকে, কত ভালো মেয়ে পরম্পরা, কিন্তু এখানে বিয়ের আসরে বর যে আসবে না সেটা না কে জানতো বল? শুধু কি তার জন্য কন্যাদ্বয় বিরাট ব্যাপার। তার কথার পরিপ্রেক্ষিতে আরও একজন তৎক্ষণাৎ বলে উঠল, আমরা সেটাই জানি যেটা জানানো হয়েছে।
ভেতরে ভেতরে অন্য ব্যাপারও হতে পারে। এখনকার মেয়েরা কেমন তুই ধারণাও করতে পারবি না। দেখ গিয়ে পরম্পরা হয়তো কারোর সাথে সম্পর্কে ছিল, সেটা জানতে পেরে বিয়ে করেনি। মেয়েটাকে আমার কোনোদিনও সুবিধার মনে হতো না। যে মানুষ যত বেশি চুপ থাকে জানবি তার পেটে তত শয়তানি বুদ্ধি। তার কথায় তাল মিলিয়ে একজন বলে উঠলেন, ঠিক বলেছ দিদি, মেয়েটাকে আমার কোনোদিনও ভালো মনে হয় না। খুব অহংকারী ছিল মেয়েটা, নাগুচু করে থাকতো, নিজেকে মহান ভাবতো। যা হয়েছে বেশ হয়েছে। আমার মেয়েকে একদিন অনেক অপমান করেছিল, সব কিছু ভাবতে হয় তারপর করতে হয়। এখন এত ডিগ্রি নিয়ে কি লাভ? লগ্নভ্রষ্টা তো আর কোনো দিন ডিগ্রি মুছে দিতে পারবে না। নিজেকে নিয়ে খুব অহংকার ছিল ওর, নিজের ডিগ্রি নিয়ে খুব অহংকার ছিল। তো এবার লগ্নভ্রষ্টা ডিগ্রি নিয়ে খুশি হোক। সকলের কথা শুনে থমকে গেল সুমনা দেবী। একজন মেয়ের বিয়ের লগ্নে বিয়ে ভেঙে গিয়েছে, আর অন্যরা এভাবে তার দোষ খুঁজে যাচ্ছে। এই কেমন প্রতিবেশী! সকলে এবার পরম্পরার দোষ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি তাদের কাছে গিয়ে বললেন, আজ একটা মেয়ের বিয়ে ভেঙে গেল আর আপনারা মজা নিচ্ছেন। সে খারাপ না ভালো সেটা এখন বিচার করতে এসেছেন? এতদিন তো সে আপনারাই সকলের কাছে ভালো ছিল, কিন্তু আজ যখন তার বিয়ে ভেঙে গেল তখন সে খারাপ হয়ে গেল। একজন মানুষ পড়াশোনা করার ইচ্ছে হতেই পারে, তার সাথে এটার কি সম্পর্ক? আর লগ্নভ্রষ্টা এমন কোনো পাপ না যে স্বাভাবিক জীবনযাপনে ফিরে পাবে না। আপনারা নিজের মানসিকতা ঠিক করুন আগে, তারপর অন্যকে নিয়ে সমালোচনা করুন। তার কথাগুলো শুনে একজন তাচ্ছিল্য করে বলে উঠল, তাই নাকি? তাহলে আপনার ছেলের সাথে বিয়ে দিন পরম্পরার। পারবেন নিজের ছেলের সাথে একজন লগ্নভ্রষ্টার বিয়ে দিতে? তিনি কথাটা এতটাই জোরে বলেছিলেন যে উপস্থিত প্রায় সকলে থমকে গিয়েছিল। উপস্থিত সকলের মুখে আর কোনো কথা নেই। হয়তো ভাবছেন যে একজন লগ্নভ্রষ্টা হতে মেয়েকে বিয়ে কেউ করবে না বা কেন। সুমনা দেবী নিজেও চুপ করে দাঁড়িয়ে আছেন তাদের মাঝে। আসলে তার মনে একটাই প্রশ্ন এই মুহূর্তে, সেটা হলো তার ছেলে কি আদৌ এই বিয়েটা করতে চাইবে? তার এই নীরবতা লক্ষ্য করে তিনি বলে উঠলেন পুনরায়, কি চুপ হয়ে গেলেন তো? মুখে বড় কথা বলা আর কাজে সেটা করে দেখানোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। একটা লগ্নভ্রষ্টা হলে তার সম্মান যে আর থাকে না সেটা আপনিই জানেন, আর আমিও জানি। পরম্পরা বোন আছে একটা, এবং একটা ভাইও আছে। ওদের বিয়ে এই মেয়ের জন্য হয় কি নাকি সন্দেহ। একটা মেয়ে একবার লগ্নভ্রষ্টা হলে আর কোনো দিন তার সিঁথিতে সিঁদুর ওঠে না। আপনি তো ওর নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন, এখন চুপ করে গিয়েছেন। আপনার কথা তখনই মান্যতা পেত যদি আপনি পরম্পরাকে নিজের বাড়ির বউ করে আপনার ছেলের বউ করে নিয়ে যেতেন। তার কথা শুনে এবার আর কিছু না ভেবে দ্রুততার সাথে এক প্রকার চিৎকার করে তিনি বলে উঠলেন, আমার ছেলের বউ হবে পরম্পরা। আমার ছেলে আরাধ্যকে বিয়ে করবে আজ এবং এই লগ্নে। পরম্পরাকে কেউ লগ্নভ্রষ্টা বলবে না। কথাটা তিনি এতটাই বিশ্বাসের সাথে বলেছিলেন যে রমেশবাবু ও রীতা দেবী অবাকে সপ্তম আকাশে পৌঁছে গিয়েছিল। যে স্থানে সকলে কথা শোনাতে, পরম্পরার দোষ ত্রুটি বলতে এবং সমালোচনা করতে ব্যস্ত, সেখানে একজন পরম্পরার জীবন বাঁচাতে এসেছে, এটা কি আদৌ সম্ভব? কেন একজন এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিল? এতগুলো প্রশ্ন তাদের কাছে থাকলেও উত্তর একমাত্র সুমনা দেবী দিতে পারবেন। ছাদনাতলা তথা বিয়ের মণ্ডপে থেকে একটু দূরে দাঁড়িয়ে মোবাইলে ব্যস্ত ছিল আরাধ্য। বিয়েবাড়িও ওর খুব ভালো লাগে। অনেকের সাথে পরিচয় হয়, আবার অনেকের সাথে সাক্ষাৎ হয়। তাই বিয়ে বাড়িতে যাওয়ার সুযোগ ও কখনোই হাতছাড়া করে না। কিন্তু আজ তার আসতে ইচ্ছে করছিল না, কিন্তু মায়ের কথাতে বাধ্য হয়ে আসতে হয়েছে তাকে। এখানে আসার পর বর না আসায় খবর শুনে তার খারাপ লাগলো, কী আর করা যায় ভেবে একপাশে দাঁড়িয়ে মোবাইলে ব্যস্ত হয়ে পড়ছিল। কিন্তু হঠাৎ করে নিজের মায়ের এমন কথা শুনে স্তব্ধ হয়ে গিয়েছে সে। আরাধ্য কোনো মতে মতে পকেটে মোবাইলটা রেখে তাড়াতাড়ি সুমনা দেবীর পাশে গিয়ে তাকে অন্য পাশে নিয়ে এসে বললেন, মা, তোমার মাথা ঠিক আছে তো? তোমার মনে হয় মায়াদয়া একটু বেশি, সেটা আমি জানি, কিন্তু তা বলে তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করতে পারো না। সুমনা দেবী অবাক হয়ে বলেন, আমি কোথায় তোর জীবন নষ্ট করছি? আমি তোর জীবনটা আরও সুন্দর করতে চাই। পরম্পরা অনেক ভালো একটা মেয়ে, তুই ওর সাথে অনেক সুখী হবি। আরাধ্য কাল বিলম্ব না করে বলল, একদম না মা, তুমি আমার জীবন নিয়ে খেলতে পারো না। আমি এই বিয়ে করব না। সুমনা দেবী আরাধ্যর কথা শুনে, ও তার মানে তুই বলতে চাস যে আমি তোর জীবন নিয়ে খেলছি? আমি তোর ভালো কথা চিন্তা করি না, সব সময় তোর খারাপ কথা চিন্তা করি? তার কথা শুনে আরাধ্য হকচকে বলল, আমি সেটা বলছি না মা, আমি শুধু বলছি যে আমি এই বিয়েটা করব না। তুমি এতদিন আমার খারাপ চাওনি, আর এখনও চাও না, সেটা আমি জানি। কিন্তু মা, বিয়ে কোনো ছেলে খেলা নয়। আমি এভাবে যাকে তাকে বিয়ে করতে পারবো না। সরি টু সে, এটাতে তোমার খারাপ লাগলো, আমার কিছু করার নেই। সুমনা দেবী ছেলের কথা শুনে অবাক হয়ে বললেন,
আমি জানতাম যে আমার ছেলে আমার উপর বিশ্বাস করে, আমার কথা শুনে, কিন্তু আমি ভুল ছিলাম। তুই আজ সকলের সামনে আমাকে অপমানিত করছিস আরাধ্য। আমি তোর মা হই, নিশ্চয় তোর ক্ষতি হোক এমন কোনো কাজ করবো না। একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে, তাও মেয়ে বিয়ের সময় এসে সেই মেয়েটাকে বিয়ে করলে তার সম্মান বাঁচবে, সে আবারও আগের মতো হাসি খুশি জীবনযাপন করতে পারবে। আরাধ্য বলল, একজনের জীবন বাঁচানোর জন্য আমি কেন আমার জীবন নষ্ট করব মা? এখানে অনেকেই আছেন, কিন্তু কেউ অন্যরা বিয়ে করছেন না। আমার জীবনটা কি এতটা ফেল না মা? এই তুমি নিজের ছেলেকে ভালোবাসো, তুমি যতই যাই বলো না কেন, আমি এই বিয়ে করব না মানে করব না। সুমনা দেবী আরাধ্যর কথা শুনে আবারও বললেন, আমি তোর খারাপ চাই না আরাধ্য, তোর জন্য যেটা ভালো আমি সেটাই করছি, তুই আমার কথা শুনবি। আরাধ্য তার কথার বিপরীত গিয়ে বলল, অবশ্যই না মা, আমি নিজের ভালো বোঝার জন্য যথেষ্ট বড় হয়েছি। একজনকে না জেনে না চিনে বিয়ে করলে সেটা অবশ্যই ভালো হতে পারে না। নিজের জীবনের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আর প্লিজ নিজের ধ্যান ধারণা থেকে বের হও। একটা মেয়ে তার হবু বর বিয়ে করতে আসেনি বলেই কি তার জীবনটা শেষ হয়ে যাবে? তার এত বছরের শিক্ষা, পরিবারের কিছু গুরুত্ব নেই? একটা মেয়েকে এতটাই ফেল না যে একজন তাকে বিয়ে করতে আসলো না বলে তার জীবনের অর্থ নেই হয়ে গেল, তার জীবন সে নিজের মতো করে বাঁচবে। এখানে একজনকে বিয়ে করেনি বলে অন্য একজন সেই লগ্নেই বিয়ে করতে হবে, তার কোনো অর্থ নেই। দয়া করে এই ভাবনা থেকে বের হও মা। আমার আর এই মেয়ের দুজনের জীবন নিজেদের মতো করে বাঁচতে দাও। আমরা দুজনেই ফেলনা নেই, তাই এভাবে নিজেদের সিদ্ধান্ত চাপাতে আসবে না। আরাধ্যার কিছু কথার সাথে সুমনা দেবীর সম্মতি আছে, কিন্তু এখন যদি মেয়েটার বিয়ে না হয় তাহলে সত্যি এই সমাজ তাকে ভালো করে বাঁচতে দেবে না। কোনো মূল্য থাকবে না অন্য কিছুর। সে কি ছিল, কেমন ছিল, সেসবের মূল্য থাকবে না। একটাই শব্দ, লগ্নভ্রষ্টা। সামনে ছেলের বিরুদ্ধে গিয়ে হলো ছেলের বিয়ে তিনি দিবেন আজ এবং পরম্পরার সাথেই। আরাধ্য যে এতটা সহজে মানবে না সেটা তিনি ভালো করে বুঝে দৃঢ় কণ্ঠে বললেন, তোমাকে আমার কথা মানতে হবে আরাধ্য। মা হই আমি তোমার, আমার আদেশ এটাই যে তুমি আজ এই মুহূর্তে পরম্পরাকে বিয়ে করবে। আরাধ্য নিজেও এবার গম্ভীর স্বরে বলল, আমি তোমার এই সিদ্ধান্ত মানতে পারবো না মা। তুমি আমার সাথে অন্যায় করছো, আর এই অন্যায় আমি নিজের সাথে হতে দিতে পারি না। আরাধ্য গম্ভীর স্বর শুনে তিনি আরও বেশি চিন্তিত হয়ে পড়লেন। এতদিন তো তার শক্ত কণ্ঠে বলা সব কথা আরাধ্য মেনে নিয়েছে, তাহলে আজ কেন মানছে না? তিনি তো আর নিজের ছেলের ক্ষতি চান না, এটা কেন আরাধ্য বুঝতে পারছে না? ক্ষতির কথা ভাবতে ভাবতে তিনি এবার বলে উঠলেন, তুমি যদি এই বিয়েটা না করো তাহলে আমার মরা মুখ দেখবে আরাধ্য। এই মুহূর্তে তোমার নিজের সিদ্ধান্ত বেশি গুরুত্বপূর্ণ নাকি তোমার মায়ের? আর যদি পরম্পরা আমার পুত্রবধূ রূপে আমার বাড়ি না যায়, তাহলে তোমার মাকে আর কোনোদিন দেখতে পাবে না। নিজের মায়ের এমন কথা শুনে স্তব্ধ হয়ে গেল সে। এটা মোটেও ভাবতে পারেনি সে, এতটা কঠিন কি হতে পারল তার মা। অন্যভাবে তো মেয়েটার জীবন বাঁচানো যেত, তাহলে কেন এত বড় একটা অন্যায়ের সাথে তার সাথে করা হচ্ছে? এবার কি করব? শেষের কথাগুলো শুনে আর নিজেকে আটকে রাখতে পারেননি প্রবীরবাবু। এতক্ষণ যাবৎ তার স্ত্রীকে হয়তো আরাধ্যকে বোঝাতে পারবে, কিন্তু শেষের কথা শুনে বাধ্য হয়ে তাকে আসতে হলো। তিনি এসে স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তুমি এটা ঠিক করছো না সুমনা। এভাবে একটা বিয়ে বাড়ি এসে হঠাৎ করে আরাধ্যকে একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিতে পারো না। সংসারটা আরাধ্য করতে হবে, তোমাকে না। তাহলে কেন তুমি এত জোর করছো ছেলেটাকে? তুমি তো মা, তাহলে মা হয়ে কী করে ছেলেটাকে অন্ধকারে ভবিষ্যতের দিকে ঠেলে দিলে? সুমনা দেবী তৎক্ষণাৎ বললেন, আমি আরাধ্যর খারাপ চাই না প্রবীর, তুমি আরাধ্যর মতো করছো কেন? ছেলেটা পরম্পরার সাথে ভালো থাকবে। প্রবীরবাবু বললেন, আমি আরাধ্যর মতো করছি না, বরং আমি এটা বলছি যে তুমি যেটা করছো সেটা অন্যায়। আর সেই মেয়েটার সাথে থাকবে, ভালো থাকবে কি না সেটা তুমি কি করে জানলে? এভাবে সম্পর্ক করলে একটা সম্পর্ক কোনোদিন ভালো হয় না, হতে পারে না। সুমনা দেবী রাগ দেখে এবার বললেন, তুমি আমার ছেলের ব্যাপারে কিছু বলবে না। আমি যা সিদ্ধান্ত নেব সেটাই নিব। প্রবীরবাবু দাঁতে দাঁত চেপে বললেন, আরাধ্য আমারও ছেলে, তুমি শুধু ওকে জন্ম দিয়েছো। আজ যদি আরাধ্য এই মেয়েটার সাথে বিয়ে হয়, তাহলে হয়তো কাল তোমার মতো অবস্থা হবে তাদের দুজনের মধ্যে কারো। তুমি এটাই চাও? সুমনা দেবী আশেপাশে তাকিয়ে নিচু স্বরে বললেন, দয়া করে তুমি এখানে এই কথা বলো না। আমি আমার আরাধ্যর ভালো চাই, তাই বিয়েটা করতে বলছি। প্রবীরবাবু বললেন, আমার তোমার বিষয়ে কিছু বলার ইচ্ছে
আজ কেন, গত 15 বছর ধরে নেই। তুমি আমার ছেলের জীবন নরক না বানিয়ে এখান থেকে চলো। সুমনা দেবী প্রবীরবাবুর কথা শুনেও না শোনার ভান করে আরাধ্যকে বললেন, আরাধ্য, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। বিয়ে তোকে করতে হবে। তোর কাছে কে মূল্যবান, তোর নিজের ইচ্ছে নাকি তোর মা? আজ যদি তুই বিয়ে না করিস তাহলে আর কোনোদিন আমাকে জীবিত দেখতে পাবি না। কথাগুলো শুনে ছেলেটার দু চোখ ভিজে জল আসলো। কেন তার মা শুধু নিজের কথা ভাবেন? কেন একেবারেও অন্য কারো পরিস্থিতি সম্পর্কে ভাবনা চিন্তা করেন না? সবসময় তার প্রথমেই মনে হয় যে তিনি ঠিক করেছেন, কিন্তু পরবর্তীতে ঠিক সেটা ভুল হয়ে ধরা দেয়। অশ্রুসিক্ত চোখে বাবার দিকে তাকিয়ে বললেন, বাবা, আমি এই বিয়েটা করতে চাই না। তুমি প্লিজ মাকে বোঝাও, এভাবে হুট করে বিয়ে করা যায় না। প্রবীরবাবু কিছু বলবেন তার আগে সুমনা দেবী বললেন, তোমার বাবার কথাতে কিচ্ছু হবে না আরাধ্য। হয় তুমি আজ বিয়ে করবে, না হয় আজকের পর আর কোনোদিন নিজের মাকে দেখতে পাবে না। আরাধ্যর মনে হলো সে একবার বলবে যে প্রয়োজনে নেই তার মায়ের, কিন্তু পরক্ষণে নিজেকে স্বার্থপর মনে হয়। তার প্রয়োজন না হলে তার বোনের তো মাকে প্রয়োজন হবে। নিজের বোনের প্রতি অন্যায় করতে পারবে না সে। অনেকক্ষণ ভেবে আর কোনো সিদ্ধান্ত নিতে পারছে না ও। শেষ পর্যন্ত নিজেকে শক্ত করে বলল, আমার জন্য না, শুধুমাত্র আমার বোনের জন্য আজ আমি বিয়ের জন্য রাজি হলাম। তুমি খুব স্বার্থপর একজন মানুষ, যে নিজের ছাড়া আর কারো কথা ভাবে না, চিন্তাও করে না। আমি তোমাকে ঘৃণা করি। কথাগুলো বলে সকলের উদ্দেশ্য বলল, কোণে লগ্নভ্রষ্ট হবে না, আমি করব বিয়ে। তার একটা কথাতে বিয়ে বাড়ি এতজন আলোচনা সমালোচনা একদম শান্ত হয়ে গেল। অবাক দৃষ্টিতে সকলে তাকিয়েছেন তার দিকে। পরম্পরা বাবা মা যেন স্বর্গ পেয়েছেন, এটাই খুশি হয়েছেন। রমেশবাবু ছলছল চোখে ওর দিকে তাকিয়ে বলেন, তুমি আমার মেয়েকে বিয়ে করবে বাবা? প্রশ্নটা সরাসরি আরাধ্যর বুকে তীরের মতো বিঁধল। বিয়ে একটা ছোট্ট কথা, দায়িত্ব অনেক বড়। এত বড় একটা দায়িত্ব নেওয়ার জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন, যেটা এই মুহূর্তে তার নাই। একজন মানুষের সম্মান বাঁচানোর জন্য নিজের জীবনটা ত্যাগ করে দিতে হলো। সে কি আদৌ সুখী হবে? অশ্রুসিক্ত চোখে, হ্যাঁ, আমি বিয়ে করব। আরাধ্যর কথা শুনে সুমনা দেবী নিশ্চিত হলেন। তিনি জানেন যে জোর করে আর যাই হোক সম্পর্ক হয় না, তাও আবার বিয়ের মতো সম্পর্ক। কিন্তু এই মুহূর্তে তিনি নিরুপায়। একটা মেয়ের সম্মান বাঁচানোর জন্য নিজের ছেলের চোখে আজীবন ঘৃণিত হয়ে থাকতেও রাজি তিনি। এই সম্পর্কের ভবিষ্যৎ কী হবে তিনি জানেন না, কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র পরম্পরা সম্মান বাঁচানো তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। রীতা দেবী পরম্পরার কাছে এসে ওর মাথায় হাত রেখে বললেন, তোর জীবনটা শেষ হয়নি পম্পা। একজন তোকে বিয়ে করতে রাজি হয়েছে। পরম্পরা তাচ্ছিল্যে হাসির সাথে বলল, আমি কতটা বোঝা, তাই না মা? বিয়ে ভাঙতে না ভাঙতে একজনকে ধরে নিয়ে বিয়ে করে নিতে বলছো? আমার মতের কোনো গ্রাহ্য নেই বলো? আমি একটা মেয়ে বলে কি আমার মতের, আমার ইচ্ছের কোনো মূল্য নেই মা? তোমাদের কথায় বিয়েতে রাজি হলাম। কি বেশ বলেছিলে তখন, ছেলেটা খুব ভালো। এই তো ভালোর নিদর্শন দেখে নিলাম। বোঝা না হলে কি আর এভাবে বিয়ে দিতে? আজ যখন লগ্নভ্রষ্ট হলাম তখন যাত্রার সাথে আমার বিয়ে দিতে চাও কেন? কারণ তোমাদের সম্মান সবার আগে। আমার জীবনের কোনো মূল্য তোমাদের কাছে নেই। বিয়ে দিতে হবে মানে কোনো একজনের সাথে দিলেই হলো। তারপর আমার কি হবে সেটা তোমাদের আর ভাবতে হবে না। একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হওয়ার পরেও যখন সে আমার চিন্তা করেনি, তখন ওই ছেলেটা আমার চিন্তা কি করে করবে মা? আমার তো যা হওয়ার হয়ে গেছে, আমি বিয়ে করব না। রীতা দেবী ছলছল চোখে মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমি জানি তোর কষ্ট হচ্ছে, তোর বাবার উপর, আমাদের উপর রাগ হচ্ছে। আমি একবারও বলছি না যে তুই ভুল, তুই নিজের জায়গায় ঠিক, কিন্তু আজ আমাদের সব থেকে বেশি চিন্তা হয় তোর জন্য। একটা লগ্নভ্রষ্ট মেয়েকে এই সমাজ স্বাভাবিকভাবে বাঁচতে দেয় না রে মা। পরম্পরার কথাগুলো শুনে প্রশ্ন ছুড়ে দিল মায়ের দিকে, এক চিমটে সিঁদুরের মূল্য কি এতটাই বেশি যে আমার উপর থেকে লগ্নভ্রষ্টার দাগ মিটে যাবে? রীতা দেবী বলেন, হ্যাঁ, সিঁদুরের মূল্য বেশি বলেই তো কেউ লগ্নভ্রষ্ট হতে চায় না। কেন তুই চাস না এই পরিস্থিতি থেকে বের হতে? পরম্পরা বলল, অবশ্যই বের হতে চাই মা, কিন্তু তার জন্য এভাবে কারোর সাথে বিয়ে করে নিতে পারবো না আমি। একজনের সাথে সংসার করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার পর হঠাৎ করে অন্য একজনের স্ত্রী হয়ে তার ঘরে যাওয়াটা কি এতটা সহজ মা? আমার স্বপ্নের কি কোনো মূল্য নেই? বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে, রঙিন স্বপ্ন। আমিও স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্ন তো প্রথমে পূরণই হলো না। দ্বিতীয়বার যখন মানসিকভাবে প্রস্তুতি নিলাম তখন সেটা পূরণ হলো না। আমি পারবো না মা অন্য একজনের সাথে এভাবে সংসার করতে। আর আমিই বা কেন বলছি? যার সাথে বিয়ে দেব বলছো সে কি আমাকে স্ত্রী হিসাবে মেনে নিতে পারবে?
যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার কাছে যখন আমি বোঝাই হয়ে গেলাম, আমার সম্মান যখন নিতান্ত সস্তা হয়ে গেল, সেখানে অন্য একজনের কাছে এগুলো আশা করা অনুচিত। আমি এতটাই স্বার্থপর হতে পারবো না মা। এর থেকে তো লগ্নভ্রষ্ট হয় ভালো ছিল। রীতা দেবী বললেন, এমন বলিস না পম্পা। তুই কেন ভুলে যাচ্ছিস তোর পরিবারের কথা, তোর ভাই বোনের কথা? তুই যদি লগ্নভ্রষ্ট হয়ে বাড়িতে থাকিস তাহলে ভবিষ্যতে কেউ আমাদের পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করতে চাইবেন না। আর তোর জীবনেই বা কী হবে? আমি জানি এভাবে কারোর সাথে সংসার করা যায় না, কিন্তু কখনো কখনো জীবনে এমন একটা পরিস্থিতি আসে যখন নিজের ইচ্ছের কথা না ভেবে সম্মানের কথা ভাবতে হয়। তোর সম্মানে যেটা আছে সেটাই করতে হবে। আর আমি তোর মতামত নিতে এখানে আসিনি। আমি তোকে এটা জানাতে এসেছি এই লগ্নে তোর বিয়ে হবে। পরম্পরা হেসে বলল, পরম্পরা? সব কিছু পরম্পরা নামটার সাথে জীবনের কত মিল, তাই না মা? আমি লগ্নভ্রষ্ট হয়ে বেঁচে থাকতে পারবো, কিন্তু তুমি বা বাবা আমার কথা না, অন্যদের কথা, তোমাদের কথা চিন্তা করছো? লগ্নভ্রষ্টা যেন না হতে হয় তার জন্য একটা পাগলের সাথেও দিয়ে দিতে হয়। এটাই তো পরম্পরা, তাই না? আর পরম্পরা তো ভাঙা যায় না। ভুল নিয়ম ভাঙা সহজ, কিন্তু পরম্পরা না। প্রয়োজনে যে আমাকে ঘৃণা করবে তাকে আমার আরাধ্য করে নিতে হবে, কিন্তু বিয়ে করতে হবে, কারণ তোমাদের ভালো যে এটাতেই লুকিয়েছে। মা, সমাজের কথা তো পরে বলবো। সমাজ যেটা ভাবে সেটা সবার আগে তোমরা ভাবো। আমি লগ্নভ্রষ্ট হয়ে বাঁচতে পারবো সেটা তোমাদের মনে হলো না, তাই না? মেয়ের কথা শুনে মন ভারী হয়ে গেল তার। তিনি শুধুমাত্র নিজের কথা চিন্তা করেননি, সর্বপ্রথম মেয়ের কথাই চিন্তা করছেন। আজ যদি বিয়ে না হয় মেয়েটাকে সারা জীবন লড়াই করে বাঁচতে হবে। আর এটাই মা হয়ে তিনি চান না। সন্তানের ক্ষতি হোক এটা কোনো মাই চান না। নিজের মেয়ের ভালো চাওয়ার জন্য যদি মেয়ের দৃষ্টিতেও খারাপ হতে হয় তাও তিনি হতে প্রস্তুত। কিন্তু মেয়ে তার একটাই কথা ঠিক বলেছেন, পরম্পরা ভাঙা সহজ না। বিয়ে তো একটা পরম্পরা আছে, তাই না? লগ্নভ্রষ্টা হওয়ার আগে যাকে পাওয়া যায় তাকে বিয়ে করে নিতে হয়, কিন্তু এটা কি আদৌ পরম্পরা নাকি একটা ভুল নিয়ম? লগ্নভ্রষ্টা হলে কেউ দোষী হয়ে যায় না, তার দেহে দাগ লাগে যায় না, কিন্তু সমাজ তো একটা লগ্নভ্রষ্টা মেয়েকে দোষীর দৃষ্টিতে সর্বদা দেখে। পরম্পরা কথা ভুল না, কিন্তু তিনি নিরুপায়। তাদের বাড়িতে কন্যা সন্তানকে অনেক আদরের সাথে মানুষ করা হয়। পরম্পরা হওয়ার সময় তারা এতটাই খুশি হয়েছিলেন যে মেয়ের নাম রেখেছিলেন পরম্পরা। কিন্তু আজকে কেন যেন মনে হচ্ছে এই নামটা না রাখলেই পারতেন। একটা পরম্পরা রক্ষার জন্য মেয়েটাকে ভিতরে ভিতরে শেষ হয়ে যেতে হচ্ছে। মানসিকভাবে নিজেকে শক্ত করে তিনি ভাবছেন, তুই কি ভাবছিস সেটা এই মুহূর্তে আমার ভাবনার বিষয় নেই। একটা কন্যা দায়গ্রস্ত পিতা ও মাতার চিন্তা তুই বুঝবি না এখন। তুই ছাড়া আমার আরও সন্তান আছে, তাদের কথা আমাকে ভাবতে হবে। এছাড়া তোর বাবা আর আমার সম্মানও আছে। তোর আজ বিয়ে না দিলে আমাদের সম্মান ধুলোয় মিশে যাবে। পরম্পরা হেসে বলল, সম্মান এত ঠুনকো নয় যে একটু কিছুতে ধুলোয় মিশে যাবে। তিনি বললেন, বললাম না তোর ভাবনা আজ আমার চিন্তার বিষয় নেই। একটু পরে বিয়ে শুরু হবে, তার আগে মানসিকভাবে প্রস্তুতি নেই। কথাটা বলে তিনি দাঁড়িয়ে সেখান থেকে কয়েক পা এগোনো মাত্র পরম্পরা প্রশ্ন ছুড়ে দিলেন, একজনের পরিবর্তে অন্য একজনকে কী করে বর বলে মানব? প্রশ্নটা শুনে থমকে গেলেন রীতা দেবী। মেয়েটা প্রশ্নের উত্তর যে তার কাছে নেই, এই মুহূর্তে এই প্রশ্নটা সব থেকে জটিল প্রশ্ন বলে মনে হচ্ছে তার কাছে। নিজের মেয়ের এত বড় কষ্টটা তিনি যেন দেখেও দেখলেন না। সত্যি তো, একটা মেয়ে একজনকে বিয়ে করার স্বপ্ন দেখার পর একজনকে যদি বিয়ে করতে হয় তাহলে কি করে তার সংসার করতে পারে? যেই মেয়েটার মনে যে ঝড় প্রবাহিত হয় সেটা অন্য কেউ ধারণাও করতে পারে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে তো তার মেয়েও আছে এখন। ভাবতেই চোখে জল চলে আসলো তার। মেয়ের প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য কিছু না বলেই চলে গেলেন সেখান থেকে। মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বললেন, পরম্পরা? অন্যের সুখের জন্য নিজেকে পরিত্যাগ করাও কি একটা পরম্পরা? শুভদৃষ্টির সময় আরাধ্যকে দেখে চমকে উঠল পরম্পরা। পরক্ষণে নিজের উপর তাচ্ছিল্যে হাসি আসলো। সব কিছু ভুল কিছু হওয়ায় কি তার ভাগ্যেই চলে আসে, নাকি তার ভাগ্য এমনই? একসময় যে মানুষটা বলেছিল আর কোনোদিন আমার মুখ দেখাবো না, আর সেই মানুষটাকেই বিয়ে করতে হচ্ছে। একজনকে একটা কথা দিয়েছিল, কিন্তু সেটাও বুঝি আর রাখতে পারলো না। সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে ওর। মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছে। এটা চিন্তা হচ্ছে নাকি সারাদিন না খাওয়ার জন্য? প্রশ্নটার উত্তর পেল না খুঁজে। চারিদিকে একবার দেখে দীর্ঘশ্বাস ফেলল ও। আশেপাশে সবাই ওকে নিয়ে আলোচনা করছে। কয়েকদিন আগে সে বেশ ভালো মেয়ে ছিল। প্রয়োজনে ওর সাথে মানুষ কথা বলতে
তাহলে আজ কী করে ও দোষী হয়ে গেল? অভিষেকের সাথে একবার কথা বলার ইচ্ছে আছে ওর। শুধু একটাই প্রশ্ন করব, কি দোষ ছিল ওর? কেন ওর সাথে এমন করলো? যদি অন্য একজনের সাথে সম্পর্ক ছিল তাহলে আগে বলতো হতো, নতুবা এই পদক্ষেপ আরও আগেই নিতে পারত। তাহলে আজ তাকে অন্তত সমগ্র সমাজের কাছে অপরাধী না করেও অপরাধী হতে হতো না। কেমন যেন পুতুল মনে হচ্ছে এখন নিজেকে। যে সময় যেমন বলেছিল ও শুধু সেটাই করেছে। আরাধ্য ওকে ভুল বুঝেছ নিশ্চয়। আরাধ্য পরম্পরা থেকে বেশ অবাক বলা হয়েছে বলা যায়। ও শুনেছে যে মানুষ ভালো হয় তার সাথে কোনোদিন খারাপ হতে পারে না। তাহলে আজ কী করে পরম্পরার সাথে এত বড় অন্যায় হলো? পরম্পরার নামটা শুনে আগে কেমন যেন বিরক্ত লাগতো ওর। এখন মনে মনে আছে মেয়েটা রোজ ওকে একটাবার দেখার জন্য যেত। কলেজে যে বছর পরম্পরা অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয় সেই বছরে আরাধ্য মাস্টার্সে ফার্স্ট ইয়ারে ছিল। আরাধ্যর মধ্যে পরম্পরা কী দেখেছিল সেটা ওই জানে। কিন্তু আরাধ্যকে বিরক্ত না করে মাসের পর মাস শুধু দেখত। তারপর হঠাৎ আরাধ্য ফেয়ারওয়েলের কয়েকদিন আগে পরম্পরা নিজের মনের কথা জানায়। আরাধ্য রিজেক্ট করে দেয় তাকে। যথারীতি সেদিনে পরম্পরা কথা দেয় যে সে আর কোনোদিন তাকে নিজের মুখ দেখাবে না। মেয়েটাকে ওর মনে না থাকলেও মেয়েটার নামটা বেশ মনে ছিল। কিন্তু আজ এতদিন পর, না, এত বছর পর মেয়েটাকে দেখে আবারও মনে পড়ে গেল তখনকার কথা। পৃথিবী সত্যিই গোল। না হলে কি এত মানুষের ভিড়ে এই মেয়েটাকেই বিয়ে করতে হলো? শত হলো একটা কথা সত্যি, আর সেটা হচ্ছে এই বিয়েটা সে মন থেকে করছে না। বিড়বিড় করে বলল আরাধ্য, আমি তোমাকে ঘৃণা করি মা। তুমি নিজের ইচ্ছে মতো সব সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দাও। ছেলে মানে কি সবসময় তোমার সমস্যা থেকে উদ্ধার করার দায়িত্ব শুধু আমার? সব নিয়ম মেনে সিঁদুরদান হওয়ার জন্য উপস্থিত একজন বলে উঠল, যাক বাবা, শেষ পর্যন্ত পরম্পরায় বিয়ে হলো। আমার তো আবার ভয়ই হচ্ছিল যে এই ছেলে উঠে না চলে যায়। কথাটা কানে যেতে মেরুদণ্ড বরাবর একটা শীতল স্রোত প্রসারিত হলো পরম্পরায়। বিয়ে হয়ে যাওয়ার পরও এভাবে কথা শোনাচ্ছে কী করে? অন্য সময় হলে হয়তো কেঁদে উঠত, কিন্তু এই সময় তো চোখের জল শুকিয়ে গিয়েছে, কাঁদবেই বা কী করে? একজন পরম্পরার কাছে এসে ওর মুখটা ভালো করে লক্ষ্য করে বললেন, তোমার নাকে তো সিঁদুর পড়েনি, তার মানে কি তুমি স্বামী সোহাগী হবে না? প্রশ্নটা করে তিনি আবার বললেন, আর কিছুক্ষণ থাকলে তো তুমি লগ্নভ্রষ্টা হয়ে যেতে। লগ্নভ্রষ্টা হওনি এটাই ঢের ভাগ্য। নাকে সিঁদুর পড়লো না পড়লো তাতে তো সিঁদুর উঠছে না, এটাই অনেক তোমার জন্য। দীর্ঘ সময় চুপ থাকার পর এতক্ষণে শুষ্ক চোখে তার দিকে তাকিয়ে পরম্পরা বলল, বিয়ে হওয়ার পরেও তো আমি লগ্নভ্রষ্টা হয়ে রয়ে গেলাম কাকিমা। সারা জীবন তো এই দাগ আমার শরীরে লেগে থাকবে। এই যে এমন বিয়ে হওয়ার পরেও তোমরা সবাই ঠিকই লগ্নভ্রষ্টা বলে খোঁচা দিচ্ছ, এটাই আমার দোষ ছিল না। একটা সময় মানুষ সব কিছু সহ্য করতে শিখে যায় বোধহয়। নিজের দিকে তাকিয়ে আবারও তাচ্ছিল্যে হাসি আসলো। কি অদ্ভুত ব্যাপার, দুদিন আগেও তিনি এমন ছিল না। দুদিন আগেও অন্য সবার মতো স্বাভাবিক জীবন ছিল ওর। কিন্তু আজ অভিষেক বিয়ে করতে আসলো না ওর, এক মুহূর্তে ওর পুরো জীবনটা বদলে গেল। আজকের পর থেকে হয়তো অন্য সবার মতো হাসার অধিকার তার থাকবে না। শ্বশুরবাড়ি নিশ্চয় খুব দয়ালু, তা না হলে কি আর তার সাথে বিয়ে দিতে আরাধ্যর? লগ্নের মধ্যে তার বিয়ে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই সমাজ, এই পৃথিবী তাকে লগ্নভ্রষ্টা বলেই পরিচয় দিবে। আরাধ্য চারিদিকে একবার তাকিয়ে বলল, আমি এবার বাড়ি যেতে চাই। সব কিছু যদি একটু তাড়াতাড়ি করা যেত তাহলে ভালো হতো। আরাধ্যের কথা শুনে সুমনা দেবী বলে উঠলেন, এত তাড়াতাড়ি কী করে সম্ভব আরাধ্য? বাসর আছে, তারপর আগামীকাল বাড়ি যেতে পারবি একেবারে বউ নিয়ে। আরাধ্য তাচ্ছিল্য করে বলল, তাই নাকি? এই বিয়েটা আর 5টা স্বাভাবিকের মতো স্বাভাবিক নয় যে আনন্দ করে বাসর করব। আমি ছাড়া অন্য কারো সেই মানসিক পরিস্থিতি নেই যে আনন্দ ফুর্তি করবে সবাই মিলে। বাড়ি ফেরা বেটার হবে। আমার এমনিতে শরীরটা ভালো লাগছে না। কাইন্ডলি যা যা করার সেসবগুলো একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। আমি বাড়ি যেতে চাই। আরাধ্যর কথা শুনে পরম্পরা কিছুই বলল না আর। তাকে বিয়ে যে করেছে এটাই তো সকলের জন্য অনেক বড় ব্যাপার। সেখানে অন্য সবার মতো আনন্দ মজা করার কথা মুখে আনাও তো অনুচিত। বাসর জাগা তো হবেই না, হয়তো বিবাহ পরবর্তীতে কোনো অনুষ্ঠানে হবে না। আরাধ্য তো আবার শরীরও ভালো নেই। শরীর আর কি দোষ? অপছন্দের মানুষকে বিয়ে করতে হলে, তাও আবার বাধ্য হয়ে, যদি সেই বিয়ে হয় তাহলে আপনা আপনি শরীর অসুস্থ হয়ে যায়। নিজের পরিবারের কথা ভেবেই তো নিজেকে ত্যাগ করল গো। সেখানে ভালো থাকার আশা আর করা না। হয়তো বেঁচে থাকতে হবে বলে বেঁচে থাকবে, হয়তো শ্বশুরবাড়ি পাবে, কিন্তু স্বামীর ভালোবাসা
আশা করা পাপ তার জন্য। রমেশবাবু আশেপাশে উপস্থিত সকলের দিকে তাকিয়ে বলেন, বাবা এমন কেন বলছো? নিয়ম অনুযায়ী আজ তোমাদের এখানে থাকার কথা। এভাবে চলে গেলে তো অমঙ্গল হবে বলো। তোমার বিশ্রামের ব্যবস্থা করছি এক্ষুনি, কিন্তু তুমি এভাবে। তার কথা শেষ হওয়ার আগে পরম্পরা বলল, বাবা আমাদের যাওয়ার ব্যবস্থা করো। ওনার শরীর যখন ভালো নেই তখন জোর কেন করছেন? ভুলে যেও না উনি একজন নিমন্ত্রিত অতিথি ছিল, কিন্তু তার দুর্ভাগ্যবশত আমাকে বিয়ে করতে হয়েছে। দয়া করে আর কিছু চাপিয়ে দিও না তোমরা ওনার উপর। বিদায়ের ব্যবস্থা করো। রমেশবাবু বললেন, কিন্তু মা এখানে আচার অনুষ্ঠান বাকি আছে তো, সকলের আশীর্বাদ নেওয়া বাকি আছে, এছাড়া আরও কয়েক অনুষ্ঠান বাকি। পরম্পরা তাচ্ছিল্য করে বলল, নিয়ম নীতি আর কি পালন হবে? যা যা পালন করতে করেছিলাম তো, সব পালন করেছিলাম, তাও আজ পৃথিবীর কাছে আমি লগ্নভ্রষ্টা। এটাই কেন হলো বাবা? আর সকলের আশীর্বাদের কথা বলছো? এখানে কেউ মন থেকে আশীর্বাদ করবে না, সবাই তো আমার চরিত্র নিয়েই কথা বলছিল। তাহলে আজ তারা আমার ভালো কথা ভেবে আশীর্বাদ করবে কি করে? এনাদের আশীর্বাদ না নেওয়াই আমার ভালো। আমার জন্য কোনো অনুষ্ঠান পালন করতে হবে না, বিয়ে হয়েছে এটাই তো অনেক। আর কাউকে জোর করে করো না দয়া করে। পরম্পরার কথা শুনে রীতা দেবী বিরক্ত হয়ে বলল, আহা পম্পা, তোর সদ্য বিয়ে হলো আর এখনই এত কথা কেন বলছিস তুই? চুপ করে থাক। আরাধ্যর সাথে তোর বাবা কথা বলছে তো, নতুন বউদের এত কথা বলতে নেই। পরম্পরা পুনরায় তাচ্ছিল্য করে বলল, নতুন বউ? আমিও এতদিন জানতাম যে নতুন বউ মানে চুপ করে থাকতে হয়, কিন্তু আজ আমার সাথে যা হয়েছে এরপর আমার চুপ করে থাকা সাজে না মা। এখানে উপস্থিত প্রায় সবাই আমাকে নিয়ে খারাপ কথা বলেছে, যা বলেছে সেগুলো তো আর ফেরত হবে না। আমি না হয় এমনই থাকলাম, সমস্যা কী? তোমরা সব বাদ দিয়ে উনি না বললে সেটা করো, আমারও ভালো লাগছে না কিছু। পরম্পরার কথা শুনে অবাক হয়ে তাকিয়েছে আরাধ্য তার দিকে। মেয়েটা শান্ত মনে হয়েছিল তার, কিন্তু এখন তার কথা শুনে সেটা মনে হচ্ছে না। অবশ্য আজ যা হলো তারপর শান্ত থাকার প্রশ্নই আসে না। আরাধ্য এখন ওকে নিয়ে কিছু চিন্তা মাথায় আসছে না। ওর এখন সবথেকে বড় চিন্তা হচ্ছে যে সে ওই মেয়েটাকে স্ত্রী হিসাবে মানতে পারবে না। তাহলে তখনও কি ওই সুরে পরম্পরা কথা বলবে তার সাথে? একজন মেয়ের লগ্নভ্রষ্ট হওয়ার জন্য তার দোষ থাকে না, কিন্তু ওই সমাজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গেলে আরাধ্য পরম্পরাকে বিয়ে করে পরম্পরার সম্মান বাঁচিয়েছে, তার পরিবারের সম্মান বাঁচিয়েছে। তাহলে এজন্য কি পরম্পরা কৃতজ্ঞতা থাকবে ওর প্রতি, নাকি স্ত্রীর অধিকার চেয়ে বসবে? যে মানুষটাকে ও পছন্দ করে না তাকে মেনে নেওয়া সম্ভব না তার পক্ষে, কোনো দিনও না। লগ্নভ্রষ্টা প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।